মূলত এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শাটল ট্রেন। এই ট্রেনে উঠলে আপনাকে মানে ঢেউয়ের মতো দুলবে এই ট্রেন আর কি। এই প্রথমবার দেখলাম ট্রেনে ছাগল নিয়ে যাচ্ছে কেউ। এই যে এভাবে রাস্তার মধ্যে মহিষ ছেড়ে দিয়েছে, রাস্তার মধ্যে এই মহিষরা হাঁটে সবসময়। এটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো কলেজ না, মনে হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো একটা কলেজ। কি সুন্দর সাজানো শহর, বাংলাদেশে নাই অন্য কোনো বিদেশে আছি, এত সুন্দর একটা শহর কিভাবে হয়? একটু জায়গা দিবেন। সিল্ক মূলত এক ধরনের রেশম, এক ধরনের পোকা। এই পোকার নামে নামকরণ করা হয়েছে এই সিল্ক সিটি ট্রেন। খাওয়ার থেকে দেখতে অসাধারণ লাগছে, কতগুলো আম দেখেন একসাথে। এটা বিখ্যাত একটা খাবার, আম যেমন সুস্বাদু তেমনি মাসকালের রুটিও খেতে এখন সুস্বাদু হয়ে গেছে। এসেছে সেই সকালে মর্নিং এর যে ওয়েদারের ফিলিংস নেওয়ার জন্য কিন্তু এখানে চলে এসেছে। দেখেন চলে এসেছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে। গন্তব্য প্রথমে রাজশাহী। স্টেশনের ভেতরে প্রবেশ করা মাত্রই এই বড় স্ক্রিনটাতে আপনার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে তা দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন ৬ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। ঠিক দুপুর 2টা 30 মিনিটে আমাদের ট্রেনটি ছেড়ে দিল। আর বলে রাখি, বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট অনলাইন থেকে নন এসি চেয়ারের টিকিট কেটেছি। ভাড়া নিয়েছে জন প্রতি 450 টাকা। ওখানে সব ধরনের টিকিটের মূল্য পেয়ে যাবেন। আর রাজশাহী ট্রেনের টিকিট 2-1 দিনের মধ্যেই পাওয়া যায়। আমাদের ট্রেন পৌঁছাবে রাত 8:30টায়। রাতে হোটেল রুম নিব, শহর ঘুরব, পরদিন রাজশাহী মূল স্পট ও চাপাই একদিনে ভ্রমণ। সঙ্গেই থাকবেন। সিল্ক সিটি রেশমের শহরে যাচ্ছি, রাজশাহী। দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে ট্রেনের এখন যে কেবিনগুলো রয়েছে, ছোট ছোট কেবিন। সেই এটা কেবিন দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ট্রেনের যে মূল ইঞ্জিন, সেই ইঞ্জিনের যেখানে লোকোমোটিভ মাস্টাররা যেখানে ট্রেন চালায় সেখানে যাচ্ছি। চলুন, একটা গন্তব্য থেকে আরেকটা গন্তব্য নিয়ে যায়। সেই ইঞ্জিনের একদম সামনে রয়েছি দর্শক, এই সিল্ক সিটি দেখতে পাচ্ছেন। এই আমি কিন্তু একদম ট্রেনের সেই একেবারে সামনে চলে এসেছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ট্রেনের একদম সামনে রয়েছি। ট্রেন তার গতিপথে এগিয়ে চলছে, দারুণ লাগছে। মনে হচ্ছে কোনো বিমানের ককপিটে আছি। এখান থেকে বাহিরের অথবা ইঞ্জিনের কোনো শব্দ শোনা যাচ্ছে না। মনে হচ্ছে আমি উড়ে উড়ে চলছি, দুলছি। দারুণ। এটা হচ্ছে স্পিড, দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন 63 কিলোমিটার গতিবেগে যাচ্ছে। 64। প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে আমাদের ট্রেনে উঠবে এই জয়দেবপুর স্টেশনে। দর্শক, আমাদের ট্রেন এখন জয়দেবপুর স্টেশনে দাঁড়ালো, আপনাদের সামনে বসে দেখাচ্ছি। আমরা যাচ্ছি কিন্তু এখন রাজশাহীতে। আর জানেন আমরা এই সিল্ক সিটি ট্রেনে করে যাচ্ছি, এই রেশমের শহরে যাচ্ছি। তো সামনে এখন দাঁড়িয়ে আছি আমাদের ট্রেনের সামনে। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছে। রেলওয়ের মূল ইঞ্জিনে আছি। সিল্ক সিটিতে এসে এরকমের ভিড়ের মধ্যে পড়েছি। দেখেন যাওয়া যাবে। যাওয়া যাবে? ধন্যবাদ ভাই, একটু জায়গা দিবেন। এই প্রথমবার রাজশাহী যাচ্ছি ট্রেনে করে সিল্ক সিটিতে। আমরা এই ট্রেনের নাম কেন সিল্ক সিটি তৈরি করা হয়েছে, কেন এই ট্রেনের নাম সিল্ক সিটি? আসলে সিল্ক মূলত এক ধরনের রেশম, এক ধরনের পোকা। এই পোকার নামে নামকরণ করা হয়েছে এই সিল্ক সিটি ট্রেন। আর মূলত এই রেশমটা হচ্ছে এক ধরনের পোকা। সেই পোকার লালা থেকে কিন্তু সুতা তৈরি করা হয়। আর সেই সুতা দিয়ে কিন্তু বিভিন্ন রকমের শাড়ি এবং পাঞ্জাবি, অন্যান্য কাপড় কিন্তু তৈরি করা হয় রাজশাহীতে। আর রাজশাহী জানি আমরা রেশমের জন্য কিন্তু বিখ্যাত। আর এই রেশমের জন্য পোকার নামে নামকরণ করা হয়েছে এই সিল্ক সিটি এই ট্রেন।
কত করে? 170। কি কি আছে? 170 টাকায় কি কি দিচ্ছে? একটা পিঠা, এটা মনে হয় একটা পিঠা। আর কি? একটা পিঠা, একটা চিকেন ফ্রাই, একটা ছোট চিকেন ফ্রাই, আর হচ্ছে একটা রুটি। একটা রুটি। এটা দাম বেশি নিচ্ছে আসলে এগুলা। বলতে বলতে আমরা যমুনা রেলওয়ে সেতুতে উঠে গেছি। হাতের বাম পাশের যে সেতুটি দেখতে পাচ্ছেন ওটি মূলত যানবাহন, বাস, ট্রাক, অন্যান্য গাড়ির জন্য। সত্যি খুব আনন্দ লাগছে এই সেতুতে উঠে। লোহার এই সেতু দিয়ে ট্রেন চলছে আর গড় গড় শব্দ হচ্ছে। সামনে বসে 3D সিনেমা দেখছি এরকম লাগছে। এই সেতুটি দুইটি জেলা টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে যুক্ত করেছে। সেতুটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার, যা প্রতিষ্ঠিত হয় 1998 সালে। প্রিয় দর্শক বন্ধুরা, দীর্ঘ জার্নির পর রাজশাহী এসে পৌঁছালাম। আমাদের ট্রেন ছেড়েছিল 2:30 ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে। আর এখন 8:30টায় পৌঁছালাম, রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছালাম। এখন আমরা হোটেল নিব, হোটেলে থাকবো এবং রাতের রাজশাহী ঘুরবো। রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে 30 টাকা ভাড়া দিয়ে চলে এলাম এই লক্ষ্মীপুর মিন্টু চত্বর। দর্শক, এখন দাঁড়িয়ে আছি রাজশাহীর লক্ষ্মীপুরে। অর্থাৎ যারা রিজনেবল হোটেলে থাকতে চান তারা হচ্ছে রাজশাহীর লক্ষ্মীপুরে চলে আসবেন। আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন মিন্টু চত্বর। পাশেই এই ইমান হোটেলে উঠলাম। এই যে দেখতে পাচ্ছেন হোটেল রুম। একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি রাতের শহর ঘুরতে। ওখান থেকে 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম মুক্তমঞ্চ। খুব পরিপাটি নিরিবিলি পরিবেশ। স্ট্রিট ফুডের জন্য এই জায়গাটা খুবই বিখ্যাত। তবে বিকেলবেলা এটা খুব জমজমাট হয়। ওখান থেকে সামনে একটু পায়ে হেঁটে চলে এলাম এই সাহেব বাজার। এখানে ঘুরলাম। খুব পরিপাটি শহর এবং ফুটওভার ব্রিজগুলো নান্দনিক ডিজাইন, সব সাদা কালার, রাতে দেখতে চমৎকার লাগে। প্রিয় দর্শক, আছি এখন রাজশাহীর পরিষ্কার নগরী দেখছি, ক্লিন সিটি দেখছি। ওখান থেকে আবার 20 টাকা অটো ভাড়া দিয়ে চলে এলাম আমাদের হোটেল এরিয়ায়, লক্ষ্মীপুর মিন্টু চত্বর। আর রাজশাহীর পরিচ্ছন্ন নগরীতে আছি। অর্থাৎ আমরা ট্রেন থেকে নেমে কিন্তু লক্ষ্মীপুরে চলে এসেছি। যে লক্ষ্মীপুর একটা জায়গার নাম, ওই জায়গায় ওখানে নেমে এই মিন্টু চত্বর আপনাদের দেখালাম। এর পাশে আমরা হোটেল রুম নিয়েছি। এখন প্রায় রাত বাজে 11টা আর আমরা কিন্তু এই রাজশাহী শহরের আনাচে কানাচে ঘুরে দেখছি, আপনাদেরও দেখাচ্ছি। দেখেন আমার পেছনে কত সুন্দর একদম পরিপাটি রাস্তা। রাস্তার পাশে রাস্তায় যে ল্যাম্পপোস্টগুলো রয়েছে খুবই সুন্দর দেখতে। রাতের রাজশাহী ঘুরে দেখছি। আসলেই রাজশাহী পরিষ্কার নগরী, পরিচ্ছন্ন নগরী এবং রাস্তার মাঝখানে কিন্তু প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি। অনেক ফুল এবং ফলের গাছ রয়েছে এখানে মাঝখানে। তো আমরা এই হোটেল রুমটা নিয়েছি। আগে বলে রাখি এটা কিন্তু একটা বাজেট হোটেল। দেখতে পাচ্ছেন 2 বেডের একটা হোটেল, উপরে ফ্যান আছে, একটা টিভি আছে, আমাদের পানি দিয়েছে। এই হোটেল রুমের ভাড়া নিয়েছে 400 টাকা। আমাদের হোটেল রুমের নিচে খাবারের হোটেল রয়েছে। রাতের বেলা খাবার খেলাম, এরপর ঘুমিয়ে পড়লাম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভ সকাল রাজশাহী থেকে। এখন আমরা হোটেল রুম থেকে বের হয়ে যাচ্ছি হচ্ছে টিবাদ। আমরা হোটেল থেকে চেক আউট দিয়ে বেরিয়ে পড়লাম। লক্ষ্মীপুর থেকে টিবাদ অটোতে ভাড়া নিল 30 টাকা। সকালে সূর্যি মামা উকি দিচ্ছে এখানে। আমরা রাজশাহীতে এসেছি, এখন সকালবেলা কিন্তু এই টিবাদে চলে এসেছি। অনেকেই কিন্তু এখানে চলে এসেছে সেই সকালে মর্নিংয়ের যে ওয়েদারের ফিলিংস নেওয়ার জন্য কিন্তু এখানে চলে এসেছে। দেখেন মার্শাল্লাহ, অনেকে কিন্তু বসে আছে এখানে। এই যে দেখতে পাচ্ছেন ট্রলার, নৌকা দেখা যাচ্ছে, স্পিড বোট। সূর্যি মামা উকি দিচ্ছে। মার্শাল্লাহ, সেই একটা ওয়েদার ফিলিংস। এই টিবাদে আসলে অন্যরকম, মন ভালো হয়ে যাওয়ার একটা। সকালবেলা আসলে কেন জানি মনে হচ্ছে মনটাই ভালো হয়ে গেল। রাজশাহীতে এসে সকাল সকাল যদি টিবাদে চলে আসেন, একটা চমৎকার একটা ওয়েদারের ফিলিংস পাবেন এখানে। নদী, পদ্মা নদী থেকে এই রাজশাহী শহরটা অনেক উঁচু, অনেক উপরের দিকে। দেখেন আমরা কিন্তু কত উপরের দিকে আছি। দেখেন নদী, পদ্মা নদী কিন্তু অনেক নিচে, আমরা কিন্তু অনেক উপরের দিকে আছি রাজশাহীর। আঙ্কেল্লা সকাল সকাল মর্নিং ওয়াক করতেছে। আমরা কিন্তু সেই পদ্মার তীরে, যে রাজশাহী অবস্থিত, সেই পদ্মার একদম
যে মোহনা কোনা পদ্মা নদীর পানির কি স্রোত দেখা যাচ্ছে, এই স্রোতে কিন্তু মাছ ধরছে। মনে হচ্ছে এক কোনায় দাঁড়িয়ে এই যে জাল দিয়ে জাল মেরে মেরে এভাবে মাছ ধরতেছে, দেখতে পাচ্ছেন। মানে চমৎকার একটা কোলাহল মুক্ত পরিবেশ এই রাজশাহীর এই জায়গাটা, দারুণ লাগে, দারুণ কি বলবো। দেখেন পাখিদের কি সুন্দর বিচরণ আপনি কিন্তু দেখতে পারবেন এখানে। এই রাজশাহীর এই মোহনার পদ্মার পাড়ে আসলে মনটা শীতল হয়ে যায়। ছোট ছোট পাখিদের বিচরণ কিন্তু এই পদ্মার পাড়ে দেখতে পাচ্ছেন। ওয়াও, মাশাআল্লাহ। এই যতটুকু দূরে দেখা যাচ্ছে সব কিন্তু ঘরবাড়ি, স্থানীয় লোকাল মানুষের, দেখতে পাচ্ছেন। এর পাশেই কিন্তু নৌকা, ট্রলার, স্পিডবোট বাঁধা আছে। চাইলে কিন্তু আপনারা নৌকা, স্পিডবোট ভাড়া নিয়ে এই পদ্মায় ঘুরতে পারেন। অবশ্যই সাথে লাইফ জ্যাকেট সাথে রাখতে হবে। কেউ যদি বিষাক্ত বাতাস ছাড়া মানে একদম ফ্রেশ বাতাস, ফ্রেশ এয়ার যদি আপনি ফিল নিতে চান, রাজশাহীতে আসলে অবশ্যই টিবাদে চলে আসবেন। এই যে দেখেন উপরে কিন্তু অনেক লোক বসে আছে, তারা কিন্তু বাতাস উপভোগ করছে উপর থেকে, এরা গান শুনছে সুন্দর করে। যে পাথর দেয়া আছে, এই পাথরগুলো দিয়ে এই বাঁধকে কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, যাতে এই রাজশাহী শহরটা ভেঙে চুরে পদ্মা নদীতে গিলে না ফেলে। এই জন্য হচ্ছে এই বাঁধ তৈরি করা হয়েছে। একটা শহর কিভাবে পদ্মার তীরে গড়ে উঠেছে সেটা যদি দেখতে চান, আমি বলবো রাজশাহী আসলে অবশ্যই টিবাদে চলে আসবেন। রাজশাহী শহর কিন্তু অনেক উপরে, আমি কিন্তু একদম নিচে নেমে গেছি। দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে সেই পদ্মা নদী। রাজশাহীর রাস্তাগুলো এত পরিষ্কার, এত ভালো লাগার, ফুলে সুসজ্জিত করা রাস্তাগুলো, ফুলে ফুলে ভরা। মনে হচ্ছে বাংলাদেশে নাই, অন্য কোনো বিদেশে আছি। এত সুন্দর একটা শহর কিভাবে হয়, মনে হচ্ছে বাংলাদেশের মধ্যে ছোট্ট একটা ইউরোপে আছি, এরকমটা। আমার হাতের বাম পাশে এত সুন্দর লাগছে দেখতে, ল্যাম্পপোস্টগুলো দেখেন কি সুন্দর সাজানো শহর এই রাজশাহী শহর। মাশাআল্লাহ, মনটা ভরে গেল দেখে। টিবাদ থেকে আবার অটোতে ফিরলাম এই জাদুঘর দেখতে। ভাড়া নিয়েছিল 20 টাকা। দর্শক, আপনাদের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে, রাজশাহীতে কেউ যদি ঘুরতে আসেন, এই যে এভাবে রাস্তার মধ্যে মহিষ ছেড়ে দিয়েছে, রাস্তার মধ্যে এই মহিষরা হাঁটে সব সময়। মানে রাজশাহী শহর এতটা পরিষ্কার, মানে জ্যামমুক্ত শহর, যে এরকমের যে মহিষ দেখতে পাচ্ছেন, এই মহিষরা কিন্তু নিজেরাই রাস্তায় রাস্তায় হাঁটে। এই যে দেখতে পাচ্ছেন, মালিক নাই কিন্তু। বন্ধুরা, এবারে চলে এসেছি রাজশাহী বরেন্দ্র রিসার্চ যে মিউজিয়াম রয়েছে, সেই মিউজিয়ামে রয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এটা বলে রাখি শুক্রবার, আজকে শুক্রবার, তাই কিন্তু এই জাদুঘর বন্ধ রয়েছে, তাই আমরা এটা দেখতে পারলাম না। তাই যেহেতু এত দূরে এসেছি, আমরা বাহির থেকে জাদুঘরটা দেখে গেলাম। শুক্রবার ছাড়া আসেন তাহলে এই জাদুঘরের ভেতরে প্রবেশ করতে পারবেন। এই জাদুঘরের পাশেই রয়েছে রাজশাহী কলেজ। তো চলুন এখন কলেজে ঘুরতে যাব। আর একটা কথা বলি, আপনারা কিন্তু এই রাজশাহী শহর আশেপাশের সব সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু অটো রিক্সা দিয়ে ঘুরতে পারবেন 20 টাকা 30 টাকা দিয়ে। এই জাদুঘর থেকে একটু সামনে এগোলি পেয়ে গেলাম এই রাজশাহী এই লাল ইটের প্রাচীন কলেজ। এখন আছি রাজশাহী কলেজে, অর্থাৎ এই রাজশাহী কলেজ লাল ইটের সমন্বয় কিন্তু এই কলেজটা তৈরি করা হয়েছে। এই কলেজ মূলত, এই কলেজটা উপমহাদেশের সব থেকে প্রাচীনতম কলেজ এবং বাংলাদেশের তৃতীয় প্রাচীনতম কলেজ, যেই কলেজটা 1873 সালে প্রতিষ্ঠিত করা হয় এই রাজশাহী শহরে। তাই এই কলেজে যারা পর্যটকরা আমরা আসি, তারা কিন্তু এই কলেজ ঘুরতে দেখতে আসি, এর একটাই কারণ, লাল ইটের স্ট্রাকচার দ্বারা এই কলেজ কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছে। আর যার জন্য বাংলাদেশের বিভিন্ন দূর দূরান্ত প্রান্ত থেকে পর্যটকরা কিন্তু এখানে ঘুরতে আসে, দেখতে আসে। বিশেষ করে রাজশাহী শহর আসলে কিন্তু সবাই মোটামুটি এখানে ঘুরতে আসে এই প্রাচীনতম কলেজটা দেখার জন্য। একদম চোখ জুড়িয়ে যায় এই কলেজের মধ্যে ঢুকলি। তো অবশ্যই আপনারা আসছেন। একটা বিষয় দেখলাম এখানে, যে এই রাজশাহী শহরটা বিভিন্ন রকমের বিল্ডিং, অফিস বিল্ডিং, তাছাড়া যারা এখানে
যাদের স্থানীয় বাসিন্দারা, তাদের বিল্ডিংগুলা লাল ইটের দ্বারা নির্মিত। ম্যাক্সিমামই দেখলাম, এটা খুবই ভালো লাগলো, মানে চমৎকার লাগছে দেখতে। যেমন শুধু যে কলেজই লাল ইটের দ্বারা সেটা কিন্তু না, অন্যান্য প্রশাসনিক দপ্তর কিন্তু লাল ইটের দ্বারা কিন্তু নির্মিত হয়েছে। মানে পুরোটাই শহরটাই হচ্ছে লাল শহর মনে হচ্ছে। এই রাজশাহী কলেজটা দেখে মনে হচ্ছে বাংলাদেশের কোনো কলেজ না, মনে হচ্ছে ইউরোপ কান্ট্রির কোনো একটা কলেজ। ফ্রন্টের স্ট্রাকচারটা এরকম নির্মিত হয়েছে, দেখে আসলেই খুবই 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 ভালো লাগলো, মাশাআল্লাহ। রাজশাহী কলেজের ভেতরে ক্যাম্পাসের মধ্যে এরকম বড় বড় শাপলা ফুল দেখতে পাবেন, শাপলা ফুলের পাতা। রাজশাহী কলেজ থেকে রিকশায় 40 টাকার মাধ্যমে যাচ্ছি আমরা উষা সিল্ক সিটিতে। এখন চলে এসেছি সপুরা সিল্ক মিলস লিমিটেডে, এখানে চলে এসেছি। মানে পোকার লালা থেকে যে সুতা তৈরি হয়, সেই সুতা দিয়ে যে পাঞ্জাবি এবং শাড়ি তৈরি করা হয়, অন্যান্য পোশাক তৈরি করা হয়, সেই কারখানায় কিন্তু চলে এসেছি। সব থেকে রাজশাহীর মধ্যে সব থেকে বড় কারখানা হচ্ছে এইটা, দেখতে পাচ্ছেন। প্রিয় দর্শক, রাজশাহীকে বলা হয় রেশমের সিটি, রেশমের শহর, সিল্ক সিটি বলা হয় এই রাজশাহীকে। আমরা জানি রেশম এক ধরনের পোকা, এই পোকা থেকে, পোকার লালা থেকে সুতা তৈরি হয়, আর এই সুতা দিয়ে শাড়ি, তারপরে পাঞ্জাবি, অন্যান্য কাপড় কিন্তু তৈরি করা হয়। রেশম যে পোকা, সেই পোকা যে মা পোকাগুলো, সেই মা পোকাগুলো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডিম পাড়ে, আর সেই ডিম যখন লার্ভা আকারে তৈরি করা হয়, যারা কৃষক থাকে সুতা উৎপাদন করে, ওই লার্ভাগুলো তারা বাঁশের মাথায়, বাঁশের পাতায় দিয়ে রাখে, এবং সেই লার্ভাগুলোকে তুত পাতা খেতে দেওয়া হয়। যেহেতু তুত পাতায় তাদের জন্ম, সেই তুত পাতা লার্ভাগুলোকে খেতে দেওয়া হয়। একটা পর্যায়ে সেই লার্ভাগুলো তুত পাতা খেতে খেতে পরিপক্ক হয়ে যায়, বড় হয়ে যায়, এবং যখন আর এই তুত পাতা খেতে পারে না, তখন তারা তাদের ভেতরে লালা ছাড়তে থাকে, এবং সেটা বৃত্ত আকারে, গোল আকারে সেই লালাগুলো মানে তারা ছাড়ে। সেই লালাগুলো বাতাসে সুতায় পরিণত হয়ে যায়, আর সেই সুতাগুলো যারা এগুলো উৎপাদন করে, তারা এই সুতাগুলো সংগ্রহ করে, এবং সংগ্রহ করে গরম পানিতে সিদ্ধ করে, পোকাটা মরে যায়, এবং সেই সিদ্ধ পানিতে সেই সুতাগুলো, রেশমের সুতাগুলো বের হতে থাকে, পোকার সুতাগুলো। এই যে দেখেন, এটা কিন্তু একটা পোকা। এই যে দেখেন, এই পোকা থেকে সুতা তৈরি হয়, সেটা দেখাচ্ছি। প্রথমে দেখাই, দেখেন, এই যে দেখেন তুত পাতা, এটা হচ্ছে পাতা। এই পাতায় কিন্তু পোকাগুলো জন্মগ্রহণ করে, এবং এই পাতাগুলো কিন্তু খায়। সেই লার্ভাগুলো বড় হয়ে যায়, বড় খেতে খেতে যখন তাদের পেট ভরে যায়, তখন তারা এই যে লালাগুলো ছাড়তে থাকে। এই যে দেখেন, এটা একটা পোকা, আর এই হচ্ছে পোকার হচ্ছে যে লালা, সেই লালা কিন্তু সুতায় পরিণত হয়ে যায়, আর এই লালা দিয়ে, সুতা দিয়ে কিন্তু পাঞ্জাবি, শাড়ি এবং অন্যান্য পোশাক তৈরি করা হয়। ব্যাপারটা কিন্তু আশ্চর্যজনক। দেখেন, পোকার লালা থেকে, এই পোকার লালা থেকে সুতা তৈরি হয়, এই সুতা থেকে কিন্তু কাপড় তৈরি করা হয় এই রাজশাহীতে। এই বিসিকনগর ঘুরে এবারে চলে যাচ্ছি রাজশাহী ইউনিভার্সিটি। এখন চলে এসেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে মেইন ফটক। রাজশাহী ইউনিভার্সিটি অনেক বড়, কিন্তু এইটা হচ্ছে মেইন ফটক, মানে মেইন গেট এটাকে বলা হয়। রাজশাহী ইউনিভার্সিটির একদম মেইন গেটের ভেতরই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটা, সেই ভাস্কর্যর সামনে আছি। এই সুন্দর একটা ভাস্কর্য, সামনে দুজন বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। সুবর্ণ জয়ন্তী টাওয়ার। রাজশাহী ইউনিভার্সিটির মসজিদটা খুবই সুন্দর। এখন আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামনে, যে প্রশাসনিক ভবন আছে, সেই প্রশাসনিক ভবনের সামনে আছি। আমরা জানি যে এই রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়। এই ইউনিভার্সিটিটি 1953 সালে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের এমন কোনো জেলা নেই যেই জেলার কোনো স্টুডেন্ট এই রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে না। বিভিন্ন জেলা উপজেলা থেকে কিন্তু স্টুডেন্টরা এখানে আসে, এখানে চান্স পায় এবং পড়ে। এক কথায় বলতে গেলে বাংলাদেশের সকল জেলার স্টুডেন্ট কিন্তু এই রাজশাহী ইউনিভার্সিটিতে পাবেন। থেকে ভালো বিষয় কি জানেন, এই রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা দুইজন বন্ধু 53 টাকায় ডিম ভাজি, ভাত, সবজি দিয়ে ভাত খেলাম, খুবই ভালো লাগলো। প্রিয় দর্শক, রাজশাহী ইউনিভার্সিটি ঘোরার পর অটোতে আবার রেলওয়ে স্টেশনে চলে আসলাম। এবারে যাব চাঁপাইনবাবগঞ্জ, আমের বাগান, আম খেতে এবং কালাই রুটি। চলুন, এখান থেকে লোকাল ট্রেনে করে যাব হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ। সকালে মোটামুটি এই জায়গাগুলো ঘুরে এখন সকাল 10:30-এর ট্রেনে এই রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে আমরা চাঁপাইনবাবগঞ্জ। সময় লাগবে 1 ঘন্টা।
এই 6 চাঁপাইনবাবগঞ্জ 10:35। রাজশাহীর গোল কাকা। হ্যাঁ, এটা কি দিয়ে তৈরি? গরুর দুধ। কিন্তু রং এরকম গোলাপি কেন? জাল করতে হয় বেশি, আর অল্প জাল দিলে সাদা। দর্শক, যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, এখন এই ঘোল খাচ্ছি। ঢাকায় তো মূলত সাদা রঙের পাওয়া যায়, আর রাজশাহীতে হচ্ছে লাল মানে লাল চলছে, গোলাপি চলছে। রাজশাহী যেমন সব অফিস আদালতগুলো লালের ইটে দ্বারা নির্মিত, তেমনি এই যে খাবো যে গোল, সেটাও লাল, মানে গোলাপি। কে দেখি? ও বিড়ি খাচ্ছে, বাহ বাহ, নট ব্যাড। মিষ্টি কম? মিষ্টি নাই, হ্যাঁ, লবণ দিয়ে খেতে হয়। মিষ্টি নাই। আমি তো বিনা লবণ দিয়ে খেলাম, এটা লবণ দিয়ে খেতে হয়। এই যে আমাদের ট্রেন চলে আসছে। মূলত এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের শাটল ট্রেন। এই চাঁপাইনবাবগঞ্জের শাটল ট্রেনে করে যাব। এই প্রথমবার দেখলাম ট্রেনে ছাগল নিয়ে যাচ্ছে কেউ। এই কাকা, ছাগল নিয়ে যাবেন চাঁপাইনবাবগঞ্জ ট্রেনে? দর্শক দেখতে পাচ্ছেন, ছাগল নিয়ে আমাদের কাকা ট্রেনে উঠেছে। শাশুড়ি বাড়ি, শাশুড়ির জন্য ছাগল নিয়ে যাচ্ছে। এই ট্রেনটা কতক্ষণে যায়? আমাদের 10:35-এ এই ট্রেনটা এখান থেকে, রাজশাহী স্টেশন থেকে আমাদের ট্রেনটা 10:35-এ অলরেডি ছেড়ে দিল। তো চাপাইতে গিয়ে কয়টায় পৌঁছায় সেটা আমরা বলবো। তো ট্রেনে আসলে মানুষজন অতটা বেশি নাই। রাজশাহীর এগুলো লোকাল ট্রেন, তো চাঁপাইনবাবগঞ্জ যাবে, মানুষ অতটা বেশি নাই। আমরা আম খেতে যাচ্ছি এই লোকাল ট্রেনে করে। তো যারা আসলে ঢাকা থেকে আসবেন, চাঁপাইনবাবগঞ্জ ঘুরতে যেতে চান, তারা রাজশাহী এসে রাজশাহী ঘুরে দেন চাঁপাইনবাবগঞ্জ যেতে পারেন এই লোকাল ট্রেনে। প্রতিদিনই 2-3টা করে ট্রেন যায় এখান থেকে। দেখতে পাচ্ছেন লোকাল মানুষ, লোকাল ট্রেন, লক্কর জক্কর ট্রেন, মানে এপাশে ওপাশে ঘুরছি। এই ট্রেনে উঠলে আপনাকে মানে ঢেউয়ের মতো দুলবে এই ট্রেন আর কি। মামা কই যাস? মামা কই যাস? মামা কই যাস? চাপাই যাই, চাপাই। কি জন্য চাপাই যাস? আম খেতে। বাহ, খুব দারুণ লাগছে ট্রেনে যাওয়ার পথে। দুপাশে শুধু আম গাছ আর আম গাছ। কৃষক কাজ করছে, মাটির ঘর, প্রাকৃতিক দৃশ্য যা দেখে চোখ জড়িয়ে গেল। এই ছোট দেশটা কত সুন্দর, কত মনোমুগ্ধকর, যা বের না হলে দেখাই যায় না, টেরই পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ। কি খাইতে দিয়েছে? বাহ, ভালো আছে, ভালো আছে। অরিজিনাল কাঁচাগোল্লা চাঁপাইনবাবগঞ্জের, স্বাদিয়া অন্যরকম। খেলাম, দেখলাম। ওকে প্রিয় দর্শক, চলে আসলাম চাঁপাইনবাবগঞ্জ। এখন আমরা কনসার্ট আমবাগান যাব। 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে চলে আসলাম এই চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে, রাজশাহীর লোকাল ট্রেন ধরে। স্টেশন থেকে পার হয়ে ওপারে চলে এলাম। জন প্রতি 70 টাকা অটো ভাড়া দিয়ে চলে যাচ্ছি সব থেকে বড় আমের বাগান ঘুরতে, শিবগঞ্জ কনসার্ট আমবাগান। দর্শক, আমরা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে অটোতে এখন যাচ্ছি কনসার্ট শিবগঞ্জ। যাওয়ার পথে এই যে মহানন্দা নদী, এটা হচ্ছে মহানন্দা নদী, মহানন্দা ব্রিজ, এই যে মহানন্দা নদী। চলে এলাম এই আমের রাজ্যে। দুপুরে খাবার খেলাম, রিক্সা নিলাম, বললাম যে কোনো একটা বড় আমের বাগান ঘুরবো। নিয়ে আসলো কনসার্ট বড় একটা আমের বাগানে। এখন চলে এসেছি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কনসার্টে চলে এসেছি। সেই কনসার্ট একটা জায়গার নাম, সেখানে হচ্ছে প্রচুর আম, বিঘায় বিঘায় আমের বাগান। দেখতে পাচ্ছেন আমার পেছনে, এই যে দেখতে পাচ্ছেন আমগুলো হচ্ছে প্যাকেট করে রেখেছে গাছের মধ্যেই। এই যে দেখেন,
এই যে আমের আম, মানে দেখতে খুব ভালো লাগছে। এগুলো একদম ধরা যায়, মানে চাঁপাইনবাবগঞ্জকে বলা হয় হচ্ছে আমের রাজধানী, মানে বাংলাদেশের আমের রাজধানী। এই যে দেখেন, মানে আম আর আম, আমের এগুলো হচ্ছে প্যাকেটজাত, দেখেন, ওয়াও মাশাআল্লাহ। এই আমগুলো প্যাকেট করে রেখেছে যাতে আমের ক্ষতি না হয়, এই জন্য দেখতে পাচ্ছেন। এখন আমরা একটা আমের বাগানে আছি, মানে এটা কয়েক হাজার বিঘা নিয়ে এই আমের বাগানটা তৈরি হয়েছে কনসার্ট। আর এই কনসার্টের বাগানে রয়েছি। মহানন্দা নদীর তীরে কিন্তু এই চাঁপাইনবাবগঞ্জ অবস্থিত, এবং এটা কিন্তু একটা সীমান্তবর্তী জেলা, বাংলাদেশের একমাত্র রাজধানী, আমের রাজধানী। যে আম এগুলো এই যে দেখতে পাচ্ছেন একদম আমার কাছ থেকেই মানে দেখা যাচ্ছে। বাহ, এগুলো হলো ফজলি আম, দেখেন এই যে আম দেখেন, মানে খাওয়ার থেকে দেখতে খুবই সুন্দর লাগতেছে। রাজশাহীর চাঁপাইনবাবগঞ্জের যে আমের বাগানে আছি, লক্ষ লক্ষ বিঘায় যে আম চাষ উৎপাদন হয়, হাজার হাজার বিঘায় সেই আম চাষ, মানে খাওয়ার থেকে দেখতে অসাধারণ লাগছে। দেখেন, ওয়াও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি। এখানে একটা ডালে কতগুলো আম ধরে আছে, দেখেন প্রচুর আম, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন কতগুলো আম, দেখেন একসাথে, আলহামদুলিল্লাহ, দেখে এত ভালো লাগছে এই আমগুলো দেখে। বাংলাদেশে তো আমরা অনেক জায়গায় ঘুরি, নদ নদী পাহাড় পর্বতে যাই, কিন্তু কিছু কিছু ইউনিক জেলা আছে, যেমন রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। আমের সময়, আমের সিজনে আসলে এই মানে আপনার ঘ্রাণে পেট ভরে যাবে, আম চারোদিকে শুধু আম, পুরো মানে এখানে এমন একটা অবস্থা হয়েছে, এমন একটা ঘর নাই যে তাদের বিঘায় বিঘায় আম নাই। কিন্তু দুর্ভাগ্যবশত কি জানেন, মানে তারা কিন্তু এই সারা বছর আম উৎপাদন করে, এই আম চাষ করে তারা কিন্তু সারা বছর জীবন জীবিকা নির্বাহ করে। এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ আম উৎপাদন করে, কিন্তু সেই আম উৎপাদন করে, আম গাছ লাগিয়ে আম উৎপাদন করে বেচা বিক্রি করে জীবন জীবিকা নির্বাহ করে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জের মানুষ অনেকই গরিব, অনেক ম্যাক্সিমামই গরিব, এবং যা দেখলাম আশেপাশে, এরা এখনও সেই মাটির দেয়াল দিয়ে ঘর তৈরি করা, মানে শত শত লক্ষ লক্ষ ঘর সব মাটির দেয়ালে তৈরি। তার মানে বোঝা গেল যে সেই, আমার মনে হয় সেই আগের যুগেও এখনও পড়ে আছি, সেই মাটির দেয়াল দিয়ে ঘর, সেই ঘরে এখনও বসবাস করি। অতটা কিন্তু তারা সচ্ছল না, শুধু আম বিক্রি করেই কিন্তু বছরে একবার লাভ করে, ওই লাভ দিয়ে কিন্তু তারা জীবন জীবিকা নির্বাহ করে। দাঁড়ান না ভাই, আঙ্কেলে আম কি আপনার? জি, আপনার বাগানের? হ্যাঁ বাগান থেকে ছিঁড়ে আনছেন? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। কত করে মন, কত করে? আপনি 1200 বেশি, 1300 বেশি, 1150 বেশি, ঠিক না? 1200 কেজি পড়ে কত? 30 টাকা। 30 টাকা। দর্শক দেখতে পাচ্ছেন, এই আঙ্কেলের আমের বাগান থেকে এই আম ছিঁড়ে এখন কিন্তু বাজারে বিক্রি করতে যাচ্ছে 30 টাকা করে কেজি আর কি, এই আমের রত্নাম। তো দেখি খুবই ভালো লাগলো। সন্ধ্যার আগে এই কনসার্টের বাংলাদেশের সবথেকে বড় আমবাজার বলা হয় এটাকে এখন। এই আমবাজার এক নজরে ঘুরে দেখলাম, আপনিও আসলে ঘুরে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন আমার হাতে একটা মাসকলাইয়ের রুটি, অর্থাৎ এটা কিন্তু কলাই আছে না, কলই এক ধরনের মাসকলাই, সেই মাসকলাইয়ের রুটি কিন্তু এখানে তৈরি করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। মানে এটার একটা কাহিনী আছে, সেই কাহিনীটা হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর মানুষরা, আগেকার মানুষ অনেক দরিদ্র ছিল, আর এই দরিদ্র থাকার কারণে তারা কিন্তু চাল দিয়ে ভাত খেতে পারতো না, মানে যার জন্য কিন্তু তারা কলই, চাল উৎপাদন কম হতো, তখন কিন্তু এত গরিব, এত দরিদ্র মানুষ ছিল, তখন হচ্ছে ওই যে ডাল আছে না, মাসকলার ডাল দিয়ে তারা রুটি বানিয়ে খেত, মানে এরকম দুস্থ গরিবরা এরকম করতো। কিন্তু একটা পর্যায়ে এটা খেতে পর্যটকরা আসতো, মানুষ খেত, দেশ বিদেশের লোক আসতো, খেতে খেতে একটা পর্যায়ে এটা একদম পর্যটকদের কাছে প্রিয় হয়ে গেছে, হাঁসের মাংস আর মাসকলাইয়ের রুটি। এবং এখন এই রাজশাহীর এবং চাঁপাইনবাবগঞ্জের এটা বিখ্যাত একটা খাবার। আম যেমন সুস্বাদু, আম যেমন খেতে সুস্বাদু, তেমনি মাসকলাইয়ের রুটিও খেতে এখন সুস্বাদু হয়ে গেছে। এখন কিন্তু এখানকার ঐতিহ্য খাবার হয়ে গেছে এই গরিবের খাবার। আসছেন এখানে খেতে, এটা মাসকলাইয়ের রুটি। এই রুটি হচ্ছে 20 টাকা করে, আপনি ভর্তা দিয়ে, হাঁসের মাংস দিয়ে খেতে পারবেন। আমরা এখন এই যে মাসকলাইয়ের যে রুটিটা রয়েছে, খুব শক্ত গোল, গাড়ির যে থাকে না, যে বাস যে ড্রাইভার ঘুরায় সেই হ্যান্ডেলের মতো লাগে। মাসকলাই খুব শক্ত একটা রুটি দেখতে পাচ্ছেন। তো দেখি খেয়ে কেমন লাগে, আগে রুটিটা খেয়ে নেই। বিসমিল্লাহ। এটার সাথে হাঁসের মাংস দিয়ে খেলে সম্ভবত ভালো লাগবে।
আমি দেখি হাঁসের মাংসর সাথে ভালো হাঁসের মাংস দিয়ে খাওয়া খুবই সুস্বাদু। কালাই রুটি খেয়ে এই কনসার্টের বাজার থেকে বাসে করে ফিরলাম ঢাকা। এই ছিল সারাদিনের 2 জেলা ট্যুর, যেটুকু পারলাম আপনাদের দেখালাম। একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।